আমিন মাস্টারের বাড়ি পর্ব ২। গল্পটি একটা প্রতিবেদন থেকে নেওয়া। লেখক তাহমিদুল ইসলাম। বিদ্রোহ দ্বিতীয় পর্বটি অনুপ্রাণিত হয়ে লিখেছি প্রথম পর্ব হতে। বুড়ো লোকটার কথা শুনে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কি বলেন এসব? কাল রাতেই তো আমি এখানে ছিলাম। আমিন নিজে আমাকে নিয়ে এসেছে। বুড়ো লোকটা থেমে আমার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। তুই আবার শুরু করছস? গত ৩ মাস ধরে মাঝে মাঝে তোকে এই ভাঙা বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায়। কেউ কাছে গেলে পালাইস, আজ আবার কথা কইতেছিস। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। না না, আমি তো গতকাল ঢাকা থেকে এসেছি। বুড়ো লোকটা হেসে উঠল শুকনো গলায়। ঢাকা? তোরে প্রথম যেদিন পাওয়া গেছিল সেদিন ওই একই কথা কইছিলি। আমার গলা শুকিয়ে গেল। আমি চারপাশে তাকালাম। যে বাড়িটাকে আমি রাতে পরিষ্কার পরিচ্ছন্ন আলো ঝলমলে দেখেছিলাম, এখন সেটা এক ভাঙা চোরা ধ্বংসস্তূপ। জানালার কাঁচ নেই, দেয়ালে শ্যাওলা, ছাদ ভাঙা, মেঝেতে শুকনো পাতা আর বাদুড়ের বিষ্ঠা। কিন্তু আমি তো এখানে খেয়েছি, ঘুমিয়েছি। হঠাৎ আমার চোখ পড়ল কোণের দিকে। অন্ধকারে একটা পুরনো কাঠের টেবিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। টেবিলের উপর একটা ধুলো মাখা ফটো ফ্রেম। হাত কাঁপতে কাঁপতে সেটা তুলে নিলাম। ছবিতে কয়েকজন স্কুল ছাত্র দাঁড়িয়ে, মাঝখানে তরুণ এক শিক্ষক। ঘন দাড়ি, খদ্দরের পাঞ্জাবি, ঘাড়ের পাশে বড় আঁচিল। আমিন। ছবির নিচে লেখা, শোভনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক আমিনুল হক, ১৯৯৮। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই পেছন থেকে বুড়ো লোকটা বলল, শুনছি আমিন মাস্টার নাকি বাচ্চাদের খুব ভালোবাসত, কিন্তু এক রাতে হঠাৎ আগুন লাগে এই বাড়িতে। তারপর থেকে কেউ আর তার লাশ খুঁজে পায় নাই। আমি ধীরে ধীরে পেছনে ফিরলাম। তাহলে আমি যাকে দেখলাম? বুড়ো লোকটা কিছু বলল না, শুধু কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে খুব পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো। শরীফ, তুই কি এবার আমায় চিনতে পেরেছিস? আমার পুরো শরীর জমে গেল, গলাটা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে পেছনে ফিরলাম আমি। কেউ নেই, চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর ভাঙা বাড়িটার ফাঁক দিয়ে ঢুকে পড়া সকালের হাওয়া। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সবই বিভ্রম, হয়তো ক্লান্তি থেকে এসব হচ্ছে। কিন্তু তখনই টুক 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 কারো হাঁটার শব্দ, ভাঙা বারান্দার দিক থেকে। আমি তাকালাম। অন্ধকার করিডোরের শেষে একটা ছায়া দাঁড়িয়ে, হাতে টর্চ লাইট। আমার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়ল তার মুখে। আমিন, একদম আগের রাতের মতোই, ঠোঁটে মৃদু হাসি। সে বলল, ভয় পাচ্ছিস কেন শরীফ? আমি তো তোর বন্ধু। আমি কাঁপা গলায় বললাম, তুই তুই তো মরে গেছিস। আমিন হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, শুধু ঠান্ডা, অদ্ভুত এক শীতলতা। মরা মানুষ কি বন্ধুর অপেক্ষা করতে পারে না? আমি এক পা পিছিয়ে গেলাম। আমিন আরও কাছে এলো। তুই জানিস শরীফ, আমি খুব একা ছিলাম এখানে। কেউ আসতো না, কেউ আমার সঙ্গে কথা বলতো না। তার কণ্ঠস্বর ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। শুধু বাচ্চাগুলো আসতো, ওদের পড়াতাম, ওদের গল্প শোনাতাম। হঠাৎ সে থেমে গেল, তারপর ফিস ফিস করে বলল, কিন্তু যেদিন আগুন লাগলো কেউ আমায় বাঁচাতে আসেনি।
চারপাশের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি দৌড় দিতে গিয়েও থেমে গেলাম, কারণ বাড়িটার চারপাশে তখন আর সকাল নেই। চারদিকে ঘন অন্ধকার, যেন আবার রাত নেমে এসেছে। আর সেই অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে অনেকগুলো ছোট ছোট ছায়া, বাচ্চাদের মতো। তারা সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে। আমিন ধীরে ধীরে বলল, তুই চলে যাবি শরীফ? আমায় আবার একা রেখে যাবি? আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ছোট ছোট ছায়াগুলো ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল। তাদের চোখ দেখা যায় না, মুখও না, শুধু অন্ধকার অবয়ব। আমিন আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুই তো বলেছিলি অবসরের পর গ্রামে একটা বাংলো বাড়ি বানিয়ে থাকবি, মনে আছে? আমার মাথার ভিতর যেন বজ্রপাত হলো। এই কথাটা আমি তো সত্যিই বলেছিলাম গত রাতে। মানে সবকিছু কি সত্যিই ঘটেছিল? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুই আমারে কি চাস? আমিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, শুধু কেউ যেন আমায় ভুলে না যায়। হঠাৎ চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হলো। ভাঙা জানালাগুলো ধপাধপ শব্দ করতে লাগলো। বাচ্চাগুলোর ছায়া একসঙ্গে ফিসফিস করতে শুরু করলো, থেকে যাও, থেকে যাও, থেকে যাও। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড় দিলাম। ভাঙা দরজা ঠেলে বাইরে বেরিয়ে কাদা পানির রাস্তা ধরে ছুটতে লাগলাম। পেছনে শুধু আমিনের গলা, শরীফ, বন্ধুকে ফেলে যাচ্ছিস? আমি একবারও পেছনে তাকাইনি। দৌড়াতে দৌড়াতে কখন যে স্টেশনে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। স্টেশন তখন প্রায় ফাঁকা। একটা পুরনো ট্রেন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আমি উঠে পড়লাম, সিটে বসেই হাঁপাতে লাগলাম। ঠিক তখনই আমার পাশের বৃদ্ধ যাত্রীটা বলল, আপনার শরীর তো খুব খারাপ লাগতেছে বাবা, কোথা থেকে আসলেন? আমি শুকনো গলায় বললাম, আমিন মাস্টারের বাড়ি থেকে। বৃদ্ধ লোকটার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। আপনি ওই বাড়িতে ছিলেন? আমি মাথা নাড়লাম। লোকটা ধীরে ধীরে পকেট থেকে একটা পুরনো খবরের কাগজ বের করল, হলদেটে কাগজ। শিরোনামটা পড়েই আমার বুক কেঁপে উঠল। শোভনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্কুল শিক্ষক সহ নিখোঁজ 7 শিশু। নিচে যে ছবিটা ছিল সেটা আমিনের, আর তার পাশে দাঁড়িয়ে থাকা 7টা শিশু। আমি কাগজটা কাঁপা হাতে ধরেছিলাম। ঠিক তখনই ট্রেনের জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম, আর আমার ঘাড়ের পাশে একটা বড় কালো আঁচিল। ট্রেনের জানালায় নিজের ঘাড়ের পাশে আঁচিলটা দেখে আমার বুক কেঁপে উঠল। না, এটা অসম্ভব। আমি হাত দিয়ে ঘাড় ছুঁয়ে দেখলাম, সত্যি একটা উঁচু কালো আঁচিল, ঠিক আমিনের মতো। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ট্রেন তখন ধীরে ধীরে শোভনপুর ছেড়ে যাচ্ছে। হঠাৎ পাশের বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, ও আপনাকে ছাড়বে না। আমি তার দিকে তাকালাম। মানে? লোকটা কাঁপা গলায় বলল, যারা আমিন মাস্টারের বাড়িতে রাত কাটায় তারা আর আগের মতো থাকে না। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আমি মোবাইলটা বের করলাম। অনেক কষ্টে নেটওয়ার্ক এসেছে। স্ত্রীকে ফোন দিলাম। 2 বার রিং হওয়ার পর ফোন ধরল। হ্যালো, আমি যেন বাঁচলাম। শোনো, আমি ফিরতেছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর স্ত্রী বলল, আপনি কে? আমার বুক ধক করে উঠল। মানে? আমি শরীফ। ওপাশে আতঙ্কিত গলা, শরীফ তো 3 মাস আগে নিখোঁজ হয়েছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। পুরো ট্রেনটা তখন অস্বাভাবিক নীরব। আমি ধীরে ধীরে চারপাশে তাকালাম। সব যাত্রী চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে।
কারো চোখে মনি নেই, শুধু ফ্যাকাশে সাদা চোখ। তারপর সবাই একসঙ্গে হাসতে শুরু করল। একই কণ্ঠে বলল, তুই কি এবার আমায় চিনতে পেরেছিস, শরীফ? ঠিক তখনই ট্রেনের সব লাইট নিভে গেল, আর জানালার বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল আমিন মাস্টার, হাতে টর্চ লাইট, মুখে সেই একই হাসি। ট্রেনের ভেতর সবাই তখন আমার দিকে তাকিয়ে, ফ্যাকাশে মুখ, সাদা চোখ, ঠোঁটে অদ্ভুত হাসি। আমার বুকের ভেতরটা কাঁপছিল। আমি উঠে দাঁড়াতে গিয়েও পারলাম না, মনে হচ্ছিল শরীর অবশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক তখনই দূর থেকে খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, এই শুনছো শুনছো? কণ্ঠটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। এই কত ঘুমাবা, অফিসে যাবে না? হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। চারপাশে তাকালাম। ঢাকার বাসা, নিজের রুম, সিলিং ফ্যান ঘুরছে, জানালা দিয়ে সকালের রোদ ঢুকছে। আমার স্ত্রী পাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে বলল, কি হইছে তোমার, দুঃস্বপ্ন দেখছ নাকি? আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর নিজের মুখে হাত দিলাম। সব ঠিক আছে, ঘাড়ে কোনো আঁচিল নেই। আমার বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। আমি শুকনো গলায় বললাম, এক গ্লাস পানি দাও তো। স্ত্রী পানি এনে দিল। আমি ঢকঢক করে পুরোটা খেলাম। হাত তখনও কাঁপছে। স্ত্রী অবাক হয়ে বলল, এত ভয় পাইছো কেন? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আজব একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি ধীরে ধীরে পুরো ঘটনাটা বলতে শুরু করলাম। শোভনপুর, নির্জন স্টেশন, আমিন, ভাঙা বাড়ি, আগুনে মারা যাওয়া বাচ্চারা, সব। স্ত্রী মন দিয়ে শুনল, তারপর হেসে বলল, রাত জেগে ভূতের গল্প শুনলে এমনই হয়। আমি জোর করে হাসলাম। নিজেকে বোঝালাম, হ্যাঁ, সবই স্বপ্ন ছিল, শুধু স্বপ্ন, এর বেশি কিছু না। সেদিন অফিসে গিয়েও মন বসল না। বারবার আমিনের মুখটা মনে পড়ছিল, ঘাড়ের পাশের আঁচিলটা, অদ্ভুত হাসিটা। আমি নিজের উপর বিরক্ত হয়ে কাজ করতে লাগলাম। দুপুরের দিকে অফিসের পিয়ন এসে বলল, স্যার, নতুন ফাইল আসছে। আমি অন্যমনস্কভাবে বললাম, রেখে যান। পিয়ন ফাইলটা রেখে চলে গেল। আমি ধীরে ধীরে ফাইলটা খুললাম। তারপর আমার বুকের ভেতরটা হঠাৎ জমে গেল। ফাইলের ওপরে লেখা, শোভনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিদর্শন প্রতিবেদন। আমার হাত কাঁপতে শুরু করল। না, এটা হতে পারে না। আমি তাড়াতাড়ি ফাইলের ভেতরকার কাগজ উল্টালাম। প্রথম পাতায় একটা পুরনো ছবি স্ট্যাপল করা। ছবিতে কয়েকজন স্কুল ছাত্র, মাঝখানে দাঁড়িয়ে একজন শিক্ষক, ঘন দাড়ি, খদ্দরের পাঞ্জাবি, ঘাড়ের পাশে বড় কালো আঁচিল। আমিন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই আমার ডেস্কের ফোনটা বেজে উঠল। ট্রিং ট্রিং। কাঁপা হাতে রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে, খুব পরিচিত একটা কণ্ঠ বলল, শরীফ, তুই কি এবার আমায় চিনতে পেরেছিস? লাইনটা কেটে গেল। আমি জমে গেলাম চেয়ারে বসে, আর ডেস্কের ওপর রাখা ছবিটার দিকে তাকিয়ে দেখলাম আমিনের মুখের হাসিটা ধীরে ধীরে বড় হচ্ছে। আপনি চাইলে আপনার না বলা গল্প পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।